এখন তো রোজই ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকেও না প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু পরে। তবে হাজবেন্ড না বাড়ি ছিল না, আমি আর মাম্মাম একাই বাড়ি ছিলাম। এতটা ভয় লাগছিল তোমাদেরকে কি বলবো। এই প্রথমবার আমি মাম্মামকে নিয়ে ঝড়ের সময় একা একা বাড়িতে রয়েছি। কখনো কিন্তু ঝড়ের দিনে আমি একা একা থাকিনি। কতটা যে বড় হয়ে গেছি আর কতটা যে সাহস হয়ে গেছে নিজেই বুঝতে পারছিলাম না। এত ভয়ে মানে ঝড়ের ভয় লাগে আমার, কি বলবো। তবুও দেখো, এখন মাম্মামকে নিয়ে কত স্ট্রংভাবে আমি ঘরে ছিলাম, একটুও ভয় পাইনি। মাম্মামকে সামলেছি আর বসেছিলাম, কোনো ভয় লাগেনি। আর আগে মেঘ দেখলেই ভয় লাগতো। এটাই হচ্ছে মেয়েদের জীবন। মানে কি বলবো, কতটা যে স্ট্রং হয়ে গেছি এখন আমি। মা হলে মনে হয় সব কিছুই পরিবর্তন হয়ে যায়। আর যতদিন আমরা মেয়ে থাকি ততদিন কিন্তু আমাদের লাইফটা অন্যরকমই থাকে। একটু একটু করে এখন না বুঝতে পারছি যে নিজেকে শক্ত হতে হবে। নিজেকে শক্ত না হলে হবে না। আমার পাশে কিন্তু কেউ নেই এখন। আমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, নিজেরটা নিজের ভাবতে হবে, মামামের জন্য ভাবতে হবে, হাজব্যান্ডের কথা ভাবতে হবে, সমস্তটাই কিন্তু করতে হবে। হ্যাঁ, আমি জানি হাজব্যান্ড আমাদের কথা ভাবে, তবে আমারও উচিত আমার হাজব্যান্ডের কথা ভাবা। ওর কথা কে ভাবে বলো তো? ওরও তো কেউ নেই, আমারও কেউ নেই। তাহলে ও যেমন আমাদের কথা ভাবে, আমাদের কিন্তু ওর কথা ভাবতে হবে। তাই এখন থেকে ভেবে নিয়েছি, এখন নিজে স্ট্রং হব, পায়ের মাটিটা শক্ত করব, তারপরে অন্য কিছু। অল্পতে ভয় পাবো না। আগে যেমন অল্প কিছু হলেই ভয় পেয়ে যেতাম, এখন কিন্তু ভয় পাবো না। তাই ভেবেই এখন আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি, সাহসী হয়ে গেছি। মাম্মামকে নিয়ে এখন আমি ঝড়ের সময়ও বাড়ি থাকছি, মাম্মামকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি একা একা, মাম্মামকে নিয়ে আমি এখন কিন্তু বাজারেও যাচ্ছি একা একা, সমস্তটাই করছি। তো এইভাবে একটু একটু করে কিন্তু আমি আমার জীবনটাকে সাজিয়ে তুলছি। জানো তো, জীবনটা যে এত কঠিন সেটা এখন বুঝতে পারছি। আগে কিন্তু কখনোই বুঝতে পারতাম না। সমস্তটাই কিন্তু মা বাবার উপরে ছেড়ে দিতাম। আর এখন কার উপরে ছাড়বো বলো? কত তাড়াতাড়ি জীবনটা পাল্টে গেল। এত তাড়াতাড়ি যে জীবনটা পাল্টে যাবে কখনোই ভাবিনি। অনেক আদরের ছিলাম আমি, সেখান থেকে কোথায় এসে কোথায় পৌঁছে গেলাম। মানে ভাবতে গেলেই না অবাক লাগে মানুষের জীবনটা কেমন না। সমস্ত কিছু ওলটপালট হয়ে যায়, সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যায়, আবার নতুন করে শুরু হয়, আবার নতুন করে সমস্ত কিছু হয়। তো আমার লাইফটা কিন্তু এত তাড়াতাড়ি যে সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে ভাবতে পারিনি। তবে নতুন করে আবার কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। তবে নতুন করে যদি শুরু না করি তাহলেও তো হবে না বলো, বাঁচতে তো হবে, সেজন্য নতুন করেও শুরু করতে হবে। তো যাই হোক, অনেক কথা আজকে তোমাদের সঙ্গে বলে ফেললাম। অনেক কিছু আছে মনের মধ্যে কষ্ট চাপা, তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি, আবার কিছু কিছু চেপে রাখি। সবটা তো চেপে রাখতে পারি না। আর এত কিছু মনের মধ্যে চেপে রাখলে না, তাহলে ওই যে কষ্টটা কিন্তু বেড়েই যায়। তাই তোমাদের সঙ্গে মাঝে মাঝে কিছু কিছু শেয়ার করি। তবে সব কিছু তো সব জায়গায় শেয়ার করা যায় না, তোমরা তো ভালো করেই জানো। তোমাদের প্রথমেই তো বললাম কাল রাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। সেজন্য সকালেও কিন্তু আমার প্রচুর কাজ ছিল। যেদিন ঝড় বৃষ্টি হয় সেদিন কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে কাজ থাকে। কেন বলো তো? ওই যে আমাদের পাশেই তো বাগান রয়েছে, সেই বাগানের সমস্ত পাতা কিন্তু আমার উঠোনে এসে ভুল হয়। আর সেগুলো সকালবেলা ঝাড় দিতে গিয়ে আমার কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায়। এমনিতে তো সকালবেলা রোজই আমি উঠোন ঝাড় দিই, তবে ঝড়ের পরের দিন না অনেক অনেক কষ্ট হয়ে যায় আমার সেই উঠোনটাকে ঝাড় দিতে। এত পাতা পড়ে না, কি বলবো। সেগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে আসতে আমার প্রায় 1-1.5 ঘন্টা লেগেই যায়। তো সকালে ওই জন্য তাড়াতাড়ি করে উঠে এই উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। জানো তো, এত পরিমাণে নোংরা পড়েছিল, আমার ভালো লাগছিল না। মনে হলো আগে উঠোনটা পরিষ্কার করি, তারপরে অন্য কাজকর্ম করব। তারপর উঠোনটা পরিষ্কার করে টুকটাক করে কিন্তু সকালের সমস্ত কাজকর্ম আমি সেরে ফেলেছি। আর এখন বিছনাটাও গুছিয়ে নিলাম। আর আজকে না একটু ও বাড়িতে যাব, সেজন্য একটু তাড়াতাড়ি করে কাজকর্ম করছি। 12টার ট্রেনে ভেবেছি যাব, তার মধ্যে সমস্ত কিছু কিন্তু আমাকে গোছাতে হবে। বাড়ির সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে যেতে হবে। এই হচ্ছে সমস্যা একা বাড়ির। জানো তো, বাড়িতে যদি কেউ থাকতো তাহলে তো আর এত কিছু গোছাতে হতো না, কোনো মতে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যেতে পারতাম। আর এই যে বাড়িতে কেউ নেই, আমার কেউ নেই, সেজন্য কিন্তু সমস্ত কিছু আমাকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রেখে তারপরে যেতে হয়, যাতে করে বাড়িতে এসে আর কোনো সমস্যা না হয়। আর দেখবে কোথা থেকে এলে কিন্তু আর কাজ করতে ইচ্ছা করে না, তখন মনে হয় একটু রেস্ট নিই। আগের দিনের কিছু জামা কাপড় না দলা মারা ছিল, কয়েকদিন ধরে দলা মারা রয়েছে, আমার একটু ভাঁজ করতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম আজকে যদি ভাঁজ না করি, ও বাড়িতে যাব, তারপর আবার এরকমই থাকবে, এসে তো একদমই ভালো লাগবে না। এসে যদি নোংরা নোংরা ঘর থাকে, দেখবে একটু মন কিন্তু বসতে চায় না ঘরে। এমনিতেও কোনো জায়গার থেকে বাড়িতে এলে ভালো লাগে না, মন খারাপ লাগে। তারপরে যদি এসে দেখি ঘর বাড়ি এলোমেলো রয়েছে, তাহলে কিন্তু আরও মন খারাপ লাগে। তাই আমি সব সময় চেষ্টা করি কোথাও যাওয়ার আগে কিন্তু ঘর বারান্দাগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রেখে
রেখে যেতে, যাতে করে বাড়িতে এসে আমার আর কোনো প্রবলেম না। নেহা বনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তোমার ভিডিও আমার এত ভালো লাগে যে আমার পরিবারে যত মেম্বার আছে সবার ফোন থেকে তোমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইবার করেছি আর সবাইকে তোমার ভিডিও দেখতে বলেছি। আর তুমি এটাও বলেছো তুমি যখন যেখানে যাও সেখানে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, মানে সেখানে যার যার মোবাইল থাকে আর কি। অনেক অনেক ধন্যবাদ বুনু, সত্যি কথা বলতে মানে তোমার মতন আমি এখনও বুনু পাইনি যে তুমি এরকম করে আমার চ্যানেলটাকে মানে গ্রো করার জন্য চেষ্টা করছো। অনেক ধন্যবাদ বুনু। আর তুমি একটা জিনিস আমার কাছে জানতে চেয়েছো যে আমার বাথরুম ওয়াশরুমটা কোথায়, সেটা হচ্ছে পেছনের দিকে গো। আর আমার বাথরুমটা তো অত ভালো নয়, সেই জন্য তোমাদেরকে দেখানো হয় না। ওটা একটু আমার ওই ঘরের পেছনের দিকটায় রয়েছে। গ্রামের বাড়িতে ওরকমই থাকে, একটু দূরে দূরেই থাকে। তবে আমি যদি কোনোদিনও ঘর করতে পারি মানে বাড়ি বানাতে পারি তাহলে তখন কিন্তু আমার ওয়াশরুম বাথরুম আমি কিন্তু ঘরের সঙ্গে করে নেব। কালকে তো তোমরা দেখতেই পেয়েছিলে আমি না বেলের শরবত বানিয়েছিলাম, তো সেটার থেকে মাম্মাম বলেছিল ওকে আইসক্রিম বানিয়ে দিতে হবে বেলের। তো আমি দেখো এই যে আইসক্রিমের যেটা রয়েছে এটার মধ্যে আমি কিন্তু কিছু বেল মানে রেখে দিয়েছিলাম, তো এটা না পুরো আইসক্রিমই হয়ে গেছে দেখো। তো খেতে না দারুণই টেস্ট হয়েছে আর মাম্মাম তো ভীষণ ভীষণ খুশি হয়েছে আইসক্রিমটা পেয়ে। ওই আমাকে বলেছিল যে মা তুমি আমার আইসক্রিম বানিয়ে দেবে, তো এই তো বেলের আইসক্রিম বানিয়ে দিয়েছি। আর তোমাদের না বলাই হয়নি, আজকে আমি একটু যাচ্ছি ও বাড়িতে। আজকে দাদার মেয়েটার না জন্মদিন ছিল, মানে আমার ভাইজির জন্মদিন ছিল, তো সেখানেই যাচ্ছি। জন্মদিন তো করবে না, ওই আর কি টুকটাক একটুখানি কেক কাটবে আর একটু খাওয়া দাওয়া করবো, শুধু আমিই যাব আর কেউ আসবে না। আর হাজব্যান্ড ওখান থেকে আসবে, তো আমরা একটু খাওয়া দাওয়া করব। তো সেই জন্য মাম্মামকে নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। সমস্ত কাজকর্ম সেরে তারপরে যেতে না অনেকটাই লেট হয়ে গেছে আমার। আর একটু আগে যাওয়ার কথা ছিল, তবে অনেকটাই লেট হয়ে গেছে। কি করবো বলো তো, দুদিকে সামলাতে সামলাতে আমি আর পারছি না। আমার সংসার তো সামলাতেই হচ্ছে, আমার সংসারেও তো কেউ নেই যে সংসারটা দেখবে। তো সংসারটা পুরো সামলে নিয়ে তারপরে যে যাচ্ছে দাদার বাড়িতে ওদের আবার একটু মানে হেল্প করার জন্য। তো ওরা রান্না বান্না করছে, সেখানে গিয়েও তো একটু হেল্প করা উচিত বলো, যতই ছোট মানে অল্প স্বল্প করুক না কেন, তবুও তো বলো একটু রান্নাবান্না তো ঝামেলা আছেই, বুঝতেই তো পারো। তো সেখানে যে তাড়াতাড়ি করে যাচ্ছি আর দেখো এখন ট্রেনটা কত ফাঁকা রয়েছে। আর এখন আমাদের লাইন না অনেকগুলো ট্রেন বাড়িয়েছে, তো সেই জন্য আমাদের ট্রেনগুলো না এত ফাঁকা থাকে। খুব আরামে গেছিলাম, একদমই ফাঁকা ছিল ট্রেনের মধ্যে, ভীষণ ভালো লাগছিল। এরকম হলে তো অনেক দূর চলে যাওয়া যায়, কোনোই অসুবিধা হয় না। তো তারপর দেখো আমরা চলে এসেছিলাম আর এখন কিন্তু বিকাল, দুপুরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না কিন্তু দুপুরেই হয়েছিল। তো সেটা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। মাংস করেছিল, ডাল করেছিল, মাছ করেছিল, রাইস করেছিল, সাদা ভাত করেছিল, পাঁপড় ভাজা, চাটনি, অনেক কিছু। তবে না তোমাদেরকে দেখানো হয়নি। আমি না গিয়ে গল্পে গল্পে না একদম ভুলেই গেছিলাম ভিডিও করার কথা, মানে এত গল্প করছিলাম যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো সেটাই ভুলে গেছিলাম। তো তারপরে বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তারপর আমরা বাড়ি চলে এসে এই যে সন্ধ্যার সময় এখন আমি যে গিফটটা মামামের জন্য নিয়ে এসেছি সেটা এখন খোলা হচ্ছে। তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমি মামামের জন্য কি নিয়েছি। তো খুবই সামান্য একটা উপহার নিয়ে এসেছি। কি করব বলো, সব সময় তো বড় উপহার তো দেওয়ার মতন আমাদেরও তো অত পরিস্থিতি নেই। তো সেই জন্য ছোট্ট একটা উপহার মামামের জন্য নিয়ে এসেছি। আর এখন দুজন কি এক্সাইটেড দেখো, এই যে মানে গিফটটা দেখার জন্য। হঠাৎই কারেন্টটা চলে গেল, দেখো কি অবস্থা, সবার মনটা খারাপ হয়ে গেছে। বাইরে ভীষণ পরিমাণে মেঘ করেছে, আজকেও বোধহয় ঝড় বৃষ্টি আসবে। তো কি করব, সবাই বলো ঠিক আছে তাহলে এখন আর কেক কাটিং হবে না, কারেন্ট আসবে তারপরে কেক কাটিংটা হবে। তো তারপরে কি হলো, তারপরে কারেন্ট এলো, আমরা ভাবলাম একটু চাটা খেয়ে নিই। তো চা খাচ্ছিলাম, চা খেতে খেতে আবার কারেন্ট চলে গেছিলো। তারপর না অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে এই যে অবশেষে কারেন্টটা এলো। তারপরে এখন আমাদের এই গিফটটা খোলা হচ্ছে যে আমি মাম্মামের জন্য কী নিয়ে এসেছি। তো যাই হোক দুই মাম্মামি কিন্তু ভীষণ খুশি। এই দেখো দুজন বসে পড়েছে, কেক কাটবে, এটার উপরে কেক কাটা হবে। তো সেই জন্য এটাকে তাড়াতাড়ি করে একটু খোলা হচ্ছে। আর ওরা পারবে না বলে হাজব্যান্ড একটু ওদেরকে সাহায্য করিয়ে দিচ্ছে, কারণ কি ওরা তো পারছিল না। তো সেই জন্য দেখো কীরকম প্যাকিং করে দিয়েছে, পুরোটা প্যাকিং করে দিয়েছে। তো এটাই খোলা হবে, খোলার পরে কিন্তু তারপরে এখানে কেক কাটা হবে। আর দুজনে ভীষণ ভীষণ পরিমাণে খুশি, এই ছোট্ট একটু করে মানে বার্থডে করছে তাতেই কিন্তু খুশি। বাচ্চারা কিন্তু এটাই খুব খুশি হয়ে যায়, এইটুকু করলেই। খুব বড়সড় ওরা চায় না, তবে একটুখানি ওদের জন্য করলেই কিন্তু ওরা প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। আর এই তো সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হয়েছে, আর পায়েসও দেওয়া হয়েছে এই যে মাম্মামকে। আর এই যে কেক দেখো এখন কেকটা কাটা হচ্ছে। আর আমরা হচ্ছে এই যে আমি ভিডিও করছিলাম ওই জন্য যেতে পারিনি। আর দাদা বৌদি যেহেতু জামাকাপড় পরা ছিল না, ওরা ওই জন্য ওখানে যায়নি, মানে ওরা এমনি বাড়ির জামাকাপড় পরা ছিল, তাই বলছে ভিডিওর ওখানে যাব না।
আর এইখানে দেখো এরপরে কেক কাটিংয়ের পরে দুই মাম্মাম মিলে নাচ করছে। আর ওই যে সমস্ত খাবার দাবার হয়েছিল দুপুরে, দেখেছি ওগুলো সব ঢাকা রয়েছে। তো সকালে তো দুপুরে তো আমরা খেয়ে শেষ করতে পারিনি, রাতের বেলা কিন্তু আমরা ওটাই খাবো। সব কিছুই রয়েছে, রাইস, ভাত, মাংস সব কিছু রয়েছে, অনেকই রান্না করেছিল দাদা। তার মধ্যে আবার লোকজন একটু খেয়েওছে দুই একজন। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে শেষ করবো, বেশি কিছু শেয়ার করতে পারলাম না, বুঝতেই তো পারছো বাপের বাড়ি এলে কি হয়। তো চলো টাটা।